অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং আপনারা ধৈর্য ধরে সেটা ধারণ করেছেন এতক্ষণ ধরে, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সেটআপ ঠিক আছে? আচ্ছা, ওকে। আমি খুব বেশি সময় নিব না, খুব অল্প কিছু কথা বলবো, কারণ কথা যা বলার সব অনেকগুলোই চলে এসেছে। জাতীয় নাগরিক পার্টির একটা প্রতিশ্রুতি ছিল এক ঝাঁক নারী নেতৃত্ব, তরুণ নারী নেতৃত্ব, এবং এখানে যত শক্তিশালীভাবে আমাদের নারী নেত্রীরা কথা বলেছেন, সেই জায়গাটায় যে আমরা আগাচ্ছি সেটার একটা রিফ্লেকশন এখানে এসেছে। আমাদের মুনিয়া শারমিন সঞ্চালনা করছেন, এর আগে আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন কথা বলেছেন, আমাদের অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, অ্যাডভোকেট হুমায়রা নূর এবং ডাক্তার তাজনুমা জাবিন কথা বলেছেন, এবং আপনারা দেখছেন যে কত শক্তিশালীভাবে তারা রাজনীতিটা ধারণ করছেন এবং রাজনীতিতে কথা বলছেন। কিন্তু তারপরেও দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাজনীতির মেইন পরিসরে বলা হয় যোগ্য নারী প্রার্থী কোথায় পাবো, যোগ্য নারী জনপ্রতিনিধি নাকি পাওয়া যাবে না। এটা 2025 সালে এসে রাজনীতির মেইন স্ট্রিমের রাজনীতিবিদরা এরকম কথা বলছেন। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখার আলোচনাতে চলে আসি। আমাদের গণঅভ্যুত্থানের পর 1 বছরের কিছু সময় পেরিয়েছে, এখন আলোচনাটা এসে ঠেকেছে সংস্কার প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন না। এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এই জায়গায় আলোচনাটা আসছে যে সংস্কার লাগবে নাকি লাগবে না। সংস্কার না হলে কি হবে? সংস্কার না হলে আমাদের আগের যে ব্যবস্থা ছিল, যেখানে প্রধানমন্ত্রীর বলবো নাকি শেষ করে দেব? তাহলে একটু ধৈর্য ধরে একটু শোনেন প্লিজ, আমি বেশিক্ষণ নিব না, 2 মিনিটেই শেষ করে ফেলবো। সো যেটা বলছিলাম, আলোচনা এখন ঠেকেছে সংস্কার লাগবে নাকি লাগবে না, কারণ অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ বলছেন সংস্কার লাগবে না, যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই হবে, সংসদে গিয়ে যা যা পরিবর্তন করার সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে। আগের ব্যবস্থাটা কি ছিল? আগের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা যায়, যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয়, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা কুক্ষিগত থাকতে পারে এবং সেখানে কোনো জবাবদিহিতার নিশ্চয়তার জায়গা নাই। কারণ যেই ক্যাবিনেটকে দুর্নীতি দমন কমিশন অ্যাকাউন্টেবল রাখবে, সেই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ দিবে স্বরাষ্ট্রমন্ত্রী, বাছাই কমিটিতে থাকবে তারা। অর্থাৎ আমার কোনো মন্ত্রী দুর্নীতি করছে কিনা সেটা তো দেখবে দুর্নীতি দমন কমিশন, কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার, তার নিয়োগ আবার সেই ক্যাবিনেট থেকেই হবে। যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয়, তাহলে আমি তার দায়বদ্ধতা কীভাবে নিশ্চিত করব? সেটাই ছিল আমাদের ব্যবস্থা। সেই ব্যবস্থায় কি অটুট থাকবে, যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা যায়? নাকি প্রয়োজন নাই? তো আমাদের শুধুমাত্র সংস্কার না, আসলে অভ্যুত্থানের পরে কিন্তু আমরা যেটা বারবার এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ 2.0। শুধুমাত্র সংস্কার না, একটা আমূল পরিবর্তন, একটা রিসেট বাটনের কথা সবাই বলেছে। সেই রিসেট বাটনের কতখানি এসেছে ঐক্যমত্য কমিশনে, সেটা নিয়ে ডিবেট থাকতে পারে, এবং আছে অনেকগুলো হতাশার জায়গা আছে। তবে একটা জিনিস, যেহেতু জেসিনাপা এখানে আছেন, আমি একটু পরিষ্কার করে জেসিনাপা বলছিলেন ঐক্যমত্য কমিশনের প্রপোজাল কিন্তু জুলাই সনদে স্বাক্ষর হয় নাই। যেমন আর্টিকেল 70 নিয়ে হাউসে অনেকগুলো মতামত ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত ছিল। কেউ কেউ চেয়েছিলেন, যেমন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা চেয়েছিলাম যে আর্টিকেল 70 থাকবে না, যাতে যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন সংসদে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন, তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। তারা দলের পক্ষে ভোট দিতে হবে এরকম বাধ্যবাধকতাতে যাতে না থাকেন, তারা স্বাধীনভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন, দলের প্রতিনিধিত্ব যাতে না করতে হয়। তো আমরা চাচ্ছিলাম আর্টিকেল 70 সম্পূর্ণভাবে যাতে বাতিল হয়। আবার বিএনপি চাচ্ছিল না, এখানে 4টা এক্সেপশন থাকবে। তো তারপরে অনেক আলোচনার মধ্যে ঐক্যমত্য হলো যে ঠিক আছে, 2টা এক্সেপশন নিয়ে আমরা এটা সনদে সন্নিবেশিত করব। তো তাহলে ওইভাবেই তারপরে যখন সব রাজনৈতিক দলের একটা সাফিসিয়েন্ট কনসেনসাস হলো যে 2টা এক্সেপশন থাকবে আর্টিকেল 70, সেটার পরে সনদে ঢুকেছে। সো ফাইনালি সনদে যেই জিনিসগুলো এসেছে সেটা কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতেই। আরেকটা যেমন নারীদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে, সেখানে সংবিধান সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল, নির্বাচন সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল যে সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত হবে এবং 100 আসন সরাসরি নির্বাচন এর মাধ্যমে নারীরা সংসদে যাবেন। পদ্ধতি 2টা কমিশনের 2 রকম ছিল। সেটা কিন্তু ফাইনালি আমাদের যে জুলাই সনদ এইখানে পৌঁছায় নাই, কারণ রাজনীতিবিদেরা এই জায়গায় একমত হতে পারেননি, এবং এটা খুবই দুর্ভাগ্যজনক। এখানেও যদিও বিএনপি 2001 সালে তাদের ইশতেহারে বলেছিলেন যে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের কথা, 2025 সালে এসে তারা বলেছেন যে এটা সম্ভব না। 2001 সালে যেই প্রতিশ্রুতি দেওয়া ছিল, তখন যদি সেটার বাস্তবতা থেকে থাকে, 25 সালে তো তার আরও বেশি এইটা বাস্তবতা হওয়ার
অপরচুন কন্ডিশনস থাকার কথা, কিন্তু ওনারা বলেছেন যে সেই অপরচুনিটি, সেই বাস্তবতা এখন নাই। তো ফাইনালি কি হলো, ফাইনালি জুলাই সনদে আসলো যে মাত্র 5% পার্টিগুলোকে বলা হবে নমিনেশন দিতে। অ্যান্ড দিস ইজ নট প্রোগ্রেস অ্যাট অল। আমাদের আওয়ার পলিটিশিয়ানস হ্যাভ ফেইলড দ্য ওয়েমেন। ঐকমত্য কমিশনে যেই প্রপোজালটা এসেছে নারী জনপ্রতিনিধিদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে পলিটিশিয়ানস হ্যাভ ফেইলড দ্য ওয়েমেন, মাত্র 5% এই স্টেটাস কো, ইট ইজ নট প্রোগ্রেস অ্যাট অল। কিন্তু যেটা আসছে সেটা রাজনীতিবিদরা যতখানি ঐকমত হতে পেরেছেন তার ভিত্তিতেই এসেছে। এখন শেষ কথা যেটা, সেটা হচ্ছে সনদের বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে। যে কোনো সনদের বাস্তবায়নই তো থাকার কথা, বাস্তবায়ন না হলে সেই সনদটা এত কথা হলো কেন? তার মানে বাস্তবায়নের রূপরেখা না থাকলে তো আর সেই সনদে সই করা আর না করা প্রায় একই কথা। এরকম আমরা সনদ, কমিশন রিপোর্ট অনেকগুলো দেখেছি, এখনও অনেকগুলো কমিশনের রিপোর্টের বাস্তবায়নের রূপরেখা নাই, স্বাস্থ্য কমিশনের বাস্তবায়নের রূপরেখা নাই। ঐকমত্য কমিশন যেটাতে এত ইনভেস্ট করা হলো, সবাই সময় দিলেন, সবাই এটার প্রতি মনোযোগ দিলেন, এত সিনসিয়ারিটি নিয়ে সবাই আলোচনা করলেন, সেটারও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলাদা করে কথা বলতে হচ্ছে, আলাদা করে স্ট্যান্ড নিতে হচ্ছে। তবে আমরা আশাবাদী এখানে একটা সুন্দর বাস্তবায়নের রূপরেখা থাকবে, আগের মতো আর হবে না যেখানে সনদ হয়, অনেক কথা হয়, অনেক আলোচনা হয়, অনেক চুক্তি হয়, কিন্তু সেটা আর আলোর মুখ দেখে না, জনগণের কোনো কল্যাণে আসে না। সেটা যাতে এখানে না হয় সেজন্য আমরা এনসিপি থেকে অনেক স্ট্রং পজিশন নিয়েছি, যাতে করে জনগণ জানতে পারে তাদের সাথে কি হচ্ছে। একটা আদেশ, সেই আদেশে কি থাকবে, এবং আদেশ যাতে প্রফেসর ইউনুস দেয় সেই ব্যাপারে আমরা বলেছি। এবং ঠিক আছে, এবং আমরা বলছি যে গণভোটের যে প্রশ্ন, সেই প্রশ্নটাও জনগণের কাছে উন্মুক্ত করতে, মানুষ কিসে ভোট দিবে সেগুলো যাতে জানে, এবং বাস্তবায়নের রূপরেখা যাতে খুব স্পষ্ট থাকে, সবার কাছেই যাতে সেটা উন্মুক্ত থাকে, এবং আগের মতো কোনো ধোঁয়াশা, কোনো জেন্টলম্যানস এগ্রিমেন্টে যাতে আমাদের না যেতে হয়। আসলেই যাতে যেই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা নিয়ে মানুষ মাঠে নেমেছিল, তরুণরা রক্ত দিয়েছে, কেউ চোখ, কারো হাত, কারো পা চলে গিয়েছে, এটা যাতে শুধুমাত্র আগের ব্যবস্থাটাই থাকবে, শুধুমাত্র চেহারা পরিবর্তন হবে কিন্তু আগের ব্যবস্থাই থাকবে, এতটুকুতে যাতে পর্যবেসিত না হয়, আমরা আসলেই যাতে ব্যবস্থাটা পরিবর্তনের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারি। সেভাবে আসেওনি। যে 844 জনের একটা লিস্ট করা হয়েছিল, সেখানে সম্ভবত 10 থেকে 12 জন নারীর নাম এসছে, কিন্তু আরও বহু নারী কিন্তু ছিল যাদের নামগুলো আসেনি। যেমন 29শে জুলাই মারা গেছে, 21শে জুলাই মারা গেছেন, 5ই আগস্টে মারা গেছেন, কিন্তু আমরা কিন্তু এই তাদের হিসাবগুলো যেইভাবে আমাদের পুরুষদের নামগুলো পেয়েছি সেইভাবে কিন্তু নারীদেরটা আমরা পাইনি। আমরা যদি কোটা সংস্কার আন্দোলনে একটু আগে ফিরে যাই, সেখানেও আমরা দেখব যে আমরা নারীদের যথেষ্ট বড় একটা ভূমিকা ছিল, কিন্তু সেই ভূমিকাতেও তাদেরকে কিন্তু মানে খুব পেছনেই খুঁজে পাওয়া গেছে, সামনের সারিতে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এবং এই যে আমাদের আন্দোলনটা হলো, সেই আন্দোলনের পরে জুলাই সনদের কথা আসলো, জুলাই সনদ তৈরিও হলো, কিন্তু নতুন করে নারীকে আবার কিন্তু যুদ্ধে নামতে হলো। নারী কিন্তু সেই যুদ্ধ থেকে মুক্তি পেল না। সাইবার বুলিং থেকে শুরু করে যত ধরনের নিকৃষ্ট কথা, যত ধরনের অশ্লীল কথা আছে, সবই কিন্তু নারীকে এখনো পর্যন্ত বলা হচ্ছে, এবং এগুলার কোনো প্রতিক্রিয়াও হচ্ছে না। নারী সবসময়ই একটা খুব, আমি এটাকে কি বলবো, যে খুবই একটা নাজুক পরিস্থিতির মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। আমাদের 11টি সংস্কার কমিটি হয়েছে, তার মধ্যে আপনি খুঁজে কয়জন নারী পাবেন? তার মধ্যে কিন্তু নারীর সংখ্যা খুবই কম। আমার মনে আছে আমি একবার ওই ঐকমত্য কমিশনের একটা ছবি দেখেছিলাম, যে ওখানে যারা আছেন তাদের সবারই ছবি, তো সেখানে দূরবীন দিয়ে খুঁজে একজন নারীকে আবিষ্কার করা গিয়েছিল যে একজন নারী সেখানে আছেন। এখন নারীর জন্য যদি আপনি কাজ করতে চান এবং সেখানে যদি নারীর উপস্থিতি না থাকে, আপনি তার প্রবলেম বুঝবেন কী করে? আপনার পক্ষে তো তার প্রবলেমটা বোঝা কোনোভাবেই সম্ভব না। আমি যদি জুলাই সনদের কথা বলি, আমার দৃষ্টিতে জুলাই সনদের মধ্যে নারীর যে আকাঙ্ক্ষা, নারীর যে যা পাওয়ার কথা, নারী যা পেতে চেয়েছিল, নারীর যা অধিকার, সব কিছুই আমার মনে হয় সেখানে ওইভাবে নেই, সেটা সেখানে অনুপস্থিত আছে।
এবং নারীর আমরা আরেকটা জিনিস খুব অবাক হয়ে লক্ষ্য করেছি যে নারীর সরাসরি নির্বাচনের ভীষণভাবে বিরোধিতা করা হয়েছে। আমি জানি না কেন এই বিরোধিতা। নারী সরাসরি নির্বাচন করলে কি পুরুষের আসন কমে যাবে নাকি তাদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাবে? এই জায়গাগুলো আসলে আমার ঠিক বোঝে আসে না। তারপরে আমি যদি বলি, জুলাই সনদে একটা আমাদের নারী সংস্কার কমিশন হয়েছিল, যেটা এখানে শিরিন আপা আছেন, যেটা প্রধান ছিলেন শিরিন আপা, এবং ওনারা যখন রিপোর্টটা দিলেন তারপরে যেই হারে মানে এই কমিশন এই সংস্কার যে এটা হয়েছিল এবং শিরিন আপাকে যেই হারে বুলিংয়ের শিকার হতে হয়েছে সেটা তো অকল্পনীয়। যারা আপনারা এখানে আছেন তারা সবাই আপনারা এটা জানেন। এবং এইগুলোর প্রতিকারের জন্য এই যে জুলাই সনদের তো একটা রাজনৈতিক ভিত্তি, একটা আইনি ভিত্তি থাকতে হবে, এবং সেটা যদি না হয় তাহলে তো এই জুলাই সনদ হয়ে কোনো লাভ নেই। এবং এটা হলো, সেখানে নারীর কোনো প্রতিনিধিত্ব নেই, সেখানে নারীর জন্য কোনো কিছু নেই, তাহলে এই জিনিস দিয়ে কি হবে? যেই দেশের 51% নারী, তারাই যদি সেখানে না পায়। এবং আমি খুব অবাক হয়েছি, ওখানে যে 9000 শব্দের প্রায় নারী শব্দটা আছে, সেখানে খুব সম্ভবত 9 অনুচ্ছেদে মাত্র 9 বার, এই এত বড় একটা খসড়ার মধ্যে মাত্র 9 বার নারী শব্দটা এসছে, অথচ এই দেশের 51% হচ্ছে নারী। সুতরাং আমি কথা বাড়াবো না, কারণ অনেকেই কথা বলবেন, আমার আরও একটা প্রোগ্রাম আছে, আমাকে সেখানেও যেতে হবে। আমি যেটা বলতে চাই, আমরা অন্তত যেই জায়গাগুলোতে ঐক্যমতে পৌঁছেছি সেই জায়গাগুলো যেন আমরা অন্তত কাজ শুরু করি, আমরা যেন সংস্কারটা শুরু করি, অন্তত সংস্কারের পথে যেন আসি। এবং আরেকটা অদ্ভুত বিষয় আমি খেয়াল করেছি, এখানে কিন্তু এই ঐক্যমত কমিশনে অনেকগুলো নোট অফ ডিসেন্ট এসেছিল। এই নোট অফ ডিসেন্টগুলো যে কিভাবে সমাধান করতে হয় আমি জানি না, আজও আমাদের সরকার সেটা বোঝেন কিনা, যে নোট অফ ডিসেন্টটা কিভাবে কাজ করে বা এটাকে কিভাবে সমাধান করতে হয়। তাই আমি সবার উদ্দেশ্যেই একটাই কথা, বিশেষ করে সরকারের উদ্দেশ্যে বলবো, এই সনদ আপনারা এটাকে নারীর জন্যে এটা যথাযোগ্য করেন, এবং নারীর অধিকার, নারী যেন তার প্রাপ্য অধিকার থেকে, আপনি কিন্তু নারীকে দয়া করছেন না, এদেশের নাগরিক হিসেবে এটা তার একটা বড় অধিকার। সেই জায়গায় আপনাদেরকে আসার জন্য অনুরোধ করে, এবং যেই জায়গাটাতে আমরা অন্তত রাজনৈতিক দলগুলো যেখানে যেই কয়টা জায়গাতে আমরা ঐক্যমতে পৌঁছেছি সেই জায়গাগুলো দিয়ে যেন আমরা শুরু করতে পারি। আমি আবারও এই নারী শক্তি কমিটিকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।